আমার শ্রেণীর সকল ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম দীপাস টিচিং চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে বলি, আজকে জীববৈচিত্র্যের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। এখানে তোমরা দেখতেই পাচ্ছ জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য সমস্তটা নোট সহ পুরোটা তুলে ধরা আছে। তবে একটা কথা বলে রাখি, তোমাদের আগেই কিন্তু জিনগত বৈচিত্র্যের ক্লাসটা আমি দিয়ে রেখেছিলাম। সেক্ষেত্রে তোমরা বারে বারে আমাকে বলছিলে, ম্যাডাম জিনগত বৈচিত্র্যের পিডিএফটা পেলাম না। যারা আমার ক্লাস নিয়মিত ফলো করো তারা জানো যে আমি পিডিএফটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি। যারা আজকে আমার নতুন ক্লাস দেখছো তারা কিন্তু অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করে অবশ্যই যুক্ত হয়ে যাবে আমাদের দীপাস টিচিং এর যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে। বিভিন্ন জেলা থেকে যখন আমাকে কমেন্ট করে বলো যে আপনার নোটসগুলো খুব সহজ লাগে, পড়তে খুব সুবিধা হয়, তখন আমার নিশ্চয়ই ভালো লাগে এবং আমি চাই তোমরা প্রত্যেকেই আমার নোটসগুলো বা পিডিএফ গুলো পেয়ে যাও এবং তোমাদের এই পরিস্থিতিতে অর্থাৎ এই কম সময়ের মধ্যে বিশাল সিলেবাস শেষ করার যে লড়াইয়ে তোমরা নেমেছো, প্রত্যেকে যেন হাসি মুখে জিওগ্রাফির নাম্বারটা, এইবারে জিওগ্রাফির নাম্বার যাই হোক, যেন ফোর্থ সেমিস্টারে ভালো নম্বর তুলে আনতে পারো, এটাই আমার টার্গেট। তো আজকে শুরু করছি জীববৈচিত্র্যের প্রকারভেদ। আমি কিন্তু বলে দিচ্ছি, এখানে আমি জিনগত বৈচিত্র্যটা সেভাবে পড়াবো না। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, আমার এই ইন্ট্রোডাকশনটা প্রথমেই ছিল এবং এই ভাগটা দেখিয়ে আমি জিনগত বৈচিত্র্য পড়িয়েছিলাম। আমি তোমাদেরকে জাস্ট পিডিএফটা দিয়ে দিচ্ছি, বাকি আমি প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য নিয়ে আলোচনা করব। ভিডিওটা তোমাদের কাছে খুবই কার্যকরী হতে চলেছে। আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, তোমরা পিডিএফ করছো, পিডিএফ তোমরা এখানে নোটসের মধ্যেও পেয়ে যাবে। মানে আমি যখন ক্লাসটা তোমরা দেখছো, সবচেয়ে বড় কথা ক্লাসগুলো না শুনলে তোমরা কিন্তু বুঝতে পারবে না যে কোন পোর্শনটা বেশি ইম্পর্টেন্ট, কোন ছবিটা তোমাদেরকে আঁকতে হবে। শুধু পিডিএফ নয়, অবশ্যই যেই কথাগুলো বলছি বা বোঝাচ্ছি সেগুলো মন দিয়ে শুনবে। আচ্ছা, এই ইন্ট্রোডাকশনটা তোমরা আগেই পেয়েছিলে। জিনগত বৈচিত্র্য, তোমাদেরকে যে মানুষের বিভিন্ন ব্লাড গ্রুপ, এখানে এই জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য তুলে ধরেছি। এবার জিনগত বৈচিত্র্য আমি এটা আর বোঝাচ্ছি না। এবি এবং ও চারটি গ্রুপে, তার আবার পজিটিভ নেগেটিভ আছে। এই করে জিনগত বৈচিত্র্যের যে পার্থক্য, আমের উদাহরণ দিয়েছিলাম। জিনগত বৈচিত্র্যের যে স্তর, জনসংখ্যাগত, ব্যক্তিকেন্দ্রিক, ক্রোমোজোমগত বা অ্যালিলগত বা জিনগত বৈচিত্র্য পুরোটাই তুলে ধরেছিলাম। হোমোজাইগাস জিনগত বৈচিত্র্য, সাদা ইঁদুরের উদাহরণ ছবি সহ দিয়েছিলাম। এই যে হেটেরোজাইগাস জিনগত বৈচিত্র্য, এটাও বুঝিয়েছিলাম। ক্লাসটা বড় হয়ে যাবে বলে আমি জিনগত বৈচিত্র্যটা আগে করে দিয়েছিলাম। হেমিজাইগাস জিনগত বৈচিত্র্য, এছাড়াও ছিল জিনগত বৈচিত্র্যের গুরুত্ব, যে জিনগত বৈচিত্র্য বেশি হলে সেই জীব দীর্ঘদিন পরিবেশে টিকে থাকতে পারবে বা বেঁচে থাকতে পারবে। নির্দিষ্ট প্রজাতির মধ্যে যত বেশি জিনগত বৈচিত্র্য থাকবে তাদের সুষম বৃদ্ধিও তত বেশি হবে এবং ওই জীবের মোট সংখ্যাও তত বাড়তে থাকবে। জিনগত বৈচিত্র্য যদি না থাকে তখন এক একটা প্রজাতির কিন্তু বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। একদম ছবি সহ সম্পূর্ণটা আলোচনা হয়েছিল। আজকে কিন্তু স্পেসিস ডাইভার্সিটি বা প্রজাতিগত বৈচিত্র্য, যেটা তোমরা বিয়ের দাগে দেখলে, আজকে সেখান থেকে আলোচনা শুরু হবে। আমি আবারও বলছি, ক্লাসটা যাতে খুব বড় হয়ে না যায় সেই জন্য একটা পোর্শন শেষ করে রেখেছিলাম। তোমরা কিন্তু জিনগত বৈচিত্র্যের আলাদা করে পিডিএফ চাইলে আমি দিতে পারবো না, যেহেতু একসাথে আছে। আশা করছি আজকের ব্যাপারটা তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। প্রজাতিগত বৈচিত্র্য বা স্পেসিস ডাইভার্সিটি, কোন নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন প্রজাতির উদ্ভিদকুল এবং প্রাণীকুলের সমাবেশকে প্রজাতিগত, একদম সমস্ত যেটা বলা হচ্ছে সমাবেশকে, উদ্ভিদকুল এবং প্রাণীকুলের সমাবেশকে প্রজাতিগত বৈচিত্র্য বলা হয়। এখানে দেখো 1990 খ্রিস্টাব্দে ইউএস কংগ্রেস সম্মেলনে বলা হয়, কোন নির্দিষ্ট অঞ্চলে, একটা যে কোনো নির্দিষ্ট অঞ্চল, ধরো ক্রান্তীয় অঞ্চল বা মরু অঞ্চল, নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন ধরনের জীব প্রজাতির প্রভেদ এবং প্রাচুর্যকে প্রজাতিগত বৈচিত্র্য বলা হয়। যেমন যদি আমরা নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চল দেখি, সেখানে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ, বিভিন্ন প্রজাতির প্রাণী, বাঘ, সিংহ, হাতি, গন্ডার, বিভিন্ন পাখি, মানে ভ্যারাইটিস, এইটাই হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। জিনগত বৈচিত্র্য একটা প্রজাতির মধ্যে কত রকম প্রভেদ হতে পারে। আর এখানে একটা নির্দিষ্ট অঞ্চল, তোমরা একটা নির্দিষ্ট বাস্তুতন্ত্রও ধরে নিতে পারো, যে ক্রান্তীয় অঞ্চলের বাস্তুতন্ত্র, যেটা নিরক্ষীয় অঞ্চলের বাস্তুতন্ত্র। মোটামুটি এখানে যে ছবিটা বিভিন্ন কীট পতঙ্গ, বাঘ, সিংহ, হাতি, গন্ডার ইত্যাদি সমস্ত দেখানো হয়েছে, এটা ধরে নাও ক্রান্তীয় অঞ্চল, ক্রান্তীয় বৃষ্টি অরণ্য অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চলের কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের প্রজাতির সমাবেশ। সেটাই হচ্ছে, যখন এই বিভিন্ন প্রজাতিকে আলাদা আলাদা করে দেখাবো এবং তার সমাবেশকে বলবো, সেটাই হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য।
উদাহরণ, প্রতিটি প্রাকৃতিক অঞ্চলের মধ্যে প্রজাতিগত বৈচিত্র্য দেখা যায়, তবে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য অঞ্চলে, বারবার বলছি কেন, ধরো মরু অঞ্চলে সেখানে প্রাণী উদ্ভিদ এমনিতেই কম, তাতে কত আর প্রজাতির বৈচিত্র্য থাকবে। যেহেতু ক্রান্তীয় বৃষ্টি অরণ্য অঞ্চল, সেখানে উষ্ণতা বেশি, বৃষ্টিপাত বেশি, ফলে জলের যোগান, টেম্পারেচার, যেগুলো প্রাণী এবং উদ্ভিদগুলোর বিকাশের সহায়ক, সেগুলোর সমস্ত কিছু যেহেতু প্রচুর পরিমাণে রয়েছে। আমাদের দেখো না বর্ষাকালে কেমন চারদিক ঘাসপালায় পুরো ভরে যায়, তাহলে গাছপালা যখন ভরে যাচ্ছে তখন তার মধ্যে কীট পতঙ্গও থাকবে। এই যে কীট পতঙ্গ ভ্যারাইটিস, এটাই হচ্ছে প্রজাতির বৈচিত্র্য। এই ক্রান্তীয় বৃষ্টি অরণ্য অঞ্চলে প্রজাতিগত বৈচিত্র্য সবচেয়ে বেশি। এর বৈশিষ্ট্য কি? উদ্ভিদ ও প্রাণী প্রজাতির উপস্থিতি লক্ষ্য করে প্রজাতির প্রাচুর্যতা সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায়। আমি যে ছবিটা দেখালাম সেটা দেখেই তোমরা বুঝতে পারছো যে এখানে বিভিন্ন প্রজাতির সমাবেশ রয়েছে। আর একটা জিনিস তোমরা জানবে যে আমরা তো বিভিন্ন বাস্তুতন্ত্র পড়ি, সবসময় প্রাকৃতিক যে বাস্তুতন্ত্র মানে প্রকৃতি যেটা নিজের হাতে গড়ে তুলেছে তার মধ্যে এই প্রজাতির বৈচিত্র্য হবে সবচেয়ে বেশি। কৃত্রিম বাস্তুতন্ত্র, ধরো আমি একটা অ্যাকোয়ারিয়াম করলাম, সেখানে বিভিন্ন ধরনের মাছ ছাড়লাম, তো বিভিন্ন ধরনের মাছ হলেও সেটা মাছ একটাই প্রজাতি, এবং সেখানে কিছু হয়তো আমি গেড়ি গুগলিও রাখলাম এবং কিছু উদ্ভিদ রাখলাম। তো বা যদি আমি একটা কৃত্রিম বাস্তুতন্ত্র বাইরে একটা বড় পুকুরের মতো করে তৈরি করে সেখানে বেশ কিছু মাছ, গেড়ি গুগলি, উদ্ভিদ, কচুরিপানা ইত্যাদি ছেড়ে দিই, তো এই কৃত্রিম ভাবে তৈরি করা বাস্তুতন্ত্রে কিন্তু প্রজাতি বৈচিত্র্যটা বেশি থাকে না। বৈশিষ্ট্যতে জাস্ট এই কথাগুলোই তুলে ধরা আছে, ফলে তোমাদের একদমই জাস্ট তোমাদেরকে বারবার বলছি তোমরা ক্লাসগুলো কিন্তু ফলো করো, মানে যে কথাগুলো আমি বলছি সেই কথাগুলো শোনা খুব দরকার। প্রাকৃতিক বাস্তুতন্ত্রের মধ্যে প্রজাতি বৈচিত্র্য সবচেয়ে বেশি বলেছি। আর কৃত্রিম বাস্তুতন্ত্র, ধরো অ্যাকোয়ারিয়াম বা আমি কোথাও একটু ছোট জায়গাতে ধান গাছ লাগিয়েছি বা বড় ধান গাছের জমিতেও, সেটা তো আমি লাগিয়েছি, মানে সেখানে কৃত্রিম বাস্তুতন্ত্র, সেখানে কিন্তু প্রজাতি বৈচিত্র্য হবে সবচেয়ে কম। বাস্তুতন্ত্র বা বায়োম অনুসারে প্রজাতি, জনসংখ্যার প্রজাতি যথেষ্ট মাত্রায় পার্থক্য পরিলক্ষিত হয়। অর্থাৎ এই যে জনসংখ্যা বলতে ওখানে স্পেসিস পপুলেশন, এখানে যথেষ্ট মাত্রায় পার্থক্য হবে। কি অনুসারে? না বাস্তুতন্ত্র বা বায়োম অনুসারে, যেটা আগেও বারবার বলেছি মরুভূমির বাস্তুতন্ত্রে যা হবে কিন্তু নিরক্ষীয় অরণ্য, বৃষ্টি অরণ্য অঞ্চলের বাস্তুতন্ত্রে সেখানে কিন্তু একই রকমের হবে না। তাহলে এই যে বাস্তুতন্ত্র বা বায়োম যখন পাল্টে যাচ্ছে তখন এই প্রজাতির যে বৈচিত্র্য তার কিন্তু যথেষ্ট তারতম্য দেখা যায়। প্রজাতির বৈচিত্র্য পর্যবেক্ষণ করে প্রজাতির সংখ্যা, তার শ্রেণী, তার বর্ণ, গোত্র ইত্যাদি সম্পর্কে ধারণা পাওয়া যায়। কোন নির্দিষ্ট বাস্তুতন্ত্রে প্রজাতির বৈচিত্র্য যদি বৃদ্ধি পায়, খুব ভালো প্রশ্ন, নির্দিষ্ট একটা বাস্তুতন্ত্র সেখানে যদি প্রজাতির বৈচিত্র্য বৃদ্ধি পায় তখন কি হবে? তখন একে অপরের উপর ডিপেন্ডেন্সি বা আমরা যেটা খাদ্য খাদক সম্পর্ক বলি, মানে তখন খাদ্য খাদকের সম্পর্ক এতটাই বেশি বেশি হবে যে খাদ্য খাদক যে খাদ্য জাল আমরা জীবন বিজ্ঞানে পড়েছি তখন প্রচুর পরিমাণে বাড়তে থাকবে, অর্থাৎ খাদ্যের সংখ্যাও বেশি এবং খাদকের সংখ্যাও বেশি, সেটাই বলা হয়েছে খাদ্য শৃঙ্খল, এবং খাদ্য জালের পরিধিও বৃদ্ধি পাবে। তাই স্বাভাবিকভাবে এই বাস্তুতন্ত্রের একটা স্থিতিশীলতা বজায় থাকবে, সেই বাস্তুতন্ত্র সহজে ধ্বংস হবে না। প্রজাতিগত বৈচিত্র্যের তাৎপর্য বা গুরুত্ব, এখানে বাস্তুতান্ত্রিক কার্যাবলীর বৃদ্ধি, বাস্তুতন্ত্রের প্রজাতির বৈচিত্র্য যত বেশি হবে তত কার্যাবলী সচল থাকবে, তত খাদ্য শৃঙ্খল এবং খাদ্যজাল বৃদ্ধি পাবে, এবং একই রকম ভাবে জীবভরও বৃদ্ধি পাবে। যখন জীব বৈচিত্র্য বৃদ্ধি পাবে তখন জীবের সংখ্যা বা আয়তন বৃদ্ধি পাবে, তখন দ্রুত গতিতে যে বৃদ্ধি পাচ্ছে সেটাকেই বলছি জীবভর বৃদ্ধি, একসঙ্গে প্রচুর পরিমাণ জীব, সেটা প্রাণী হোক বা উদ্ভিদ হোক। এই কারণে নিরক্ষীয় অরণ্য অঞ্চলে জীবভর উৎপাদনের হার সব থেকে বেশি পরিলক্ষিত হয়। 3 দাগে বাস্তুতান্ত্রিক কার্যাবলীর সক্রিয়তা বোঝায়, এটাও নীলকালিতে হবে। প্রজাতিগত বৈচিত্র্য বেশি হলে কোনো একটি প্রজাতির অবলুপ্তি ঘটলেও, একটা প্রজাতি হয়তো অবলুপ্ত হয়ে গেছে কিন্তু বাস্তুতান্ত্রিক কার্যাবলীগুলো বিঘ্নিত হবে না বা বাস্তুতান্ত্রিক কার্যাবলীগুলো সচল থাকবে। এবারে প্রজাতিগত বৈচিত্র্যের পরিমাপ, 3টি সূচক বা পরিমাপের মাধ্যমে প্রজাতিগত বৈচিত্র্য পরিমাপ করা যায়। একটা হচ্ছে প্রজাতিগত সমৃদ্ধি, যেটা স্পেসিস রিচনেস, কোনো একটি অঞ্চলে যত সংখ্যক প্রজাতি উপস্থিত থাকে তাকে সেই অঞ্চলের প্রজাতিগত সমৃদ্ধি বলা হয়। প্রতি বর্গ একক এলাকায়, সেটা বর্গ কিমি বা বর্গ মাইল হতে পারে, বর্গ একক এলাকায় উপস্থিত প্রজাতির মোট সংখ্যাই হলো প্রজাতিগত সমৃদ্ধি। এরপরে প্রজাতিগত প্রাচুর্য,
কোন নির্দিষ্ট অঞ্চলে উপস্থিত প্রজাতি সমূহের মধ্যে প্রজাতিগুলির সংখ্যাগত আপেক্ষিক প্রাধান্যকেই বলা হয় প্রজাতি প্রাচুর্য। উদাহরণ হিসেবে বলা যায় কয়েকটি একই ধরনের প্রজাতি, একটি গণ এবং কয়েকটি সদৃশ গণ। তাহলে গণ, কয়েকটি প্রজাতি মিলে গণ তৈরি করছে এবং কয়েকটি গণ মিলে তৈরি করছে গোত্র। আন্তঃসম্পর্কযুক্ত বৈচিত্র্য, একটি নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন প্রজাতির মধ্যে পারস্পরিক সম্পর্কের যে পার্থক্য দেখা যায় তাকে আন্তঃসম্পর্কযুক্ত বৈচিত্র্য বলা হয়। দ্বীপের মধ্যে প্রজাতি সমৃদ্ধি কম থাকে কিন্তু প্রজাতি আঞ্চলিকতা অনেক বেশি পরিলক্ষিত হয়। আঞ্চলিকতা মানে ওইখানের প্রজাতিগুলি ওখানেই দেখা যাচ্ছে। একটা দ্বীপের মধ্যে হয়তো প্রজাতির সমৃদ্ধি মানে একসাথে জড়ো করলে হয়তো তার সংখ্যা কম, কিন্তু তার যে আঞ্চলিকতা বা ওইখানে যে বিশেষ ধরনের দেখা যায় সেটার সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এরপরে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। ইকোসিস্টেম ডাইভার্সিটি কথার অর্থ ডাইভার্সিটি অফ লিভিং প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস উইদিন দ্য ইকোসিস্টেম, অর্থাৎ বাস্তুতন্ত্রের মধ্যে জীবন্ত উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্র্য বা বিভিন্নতা। একটি নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন বাস্তুতন্ত্রের প্রকারভেদ হলো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। কোন একটি বিস্তীর্ণ অঞ্চলের বিভিন্ন বাস্তুতন্ত্র এবং সেই বাস্তুতন্ত্রে উপস্থিত বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী সম্প্রদায়ের যে বৈচিত্র্য দেখা যায় তাকে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য তোমরা অনেকটাই জীবন বিজ্ঞানে পড়েছো। এখানে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের বৈশিষ্ট্য কি? জীব ও পরিবেশের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য গড়ে ওঠে। পরিবেশের সজীব ও অজীব উপাদানগুলির ভিন্নতার কারণে বিভিন্ন বাস্তুতন্ত্রে নির্দিষ্ট উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্র্য বিভিন্ন হয়। বায়োম, বাস্তুতন্ত্র, বাসস্থান প্রভৃতি দ্বারা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য প্রকাশ করা হয়। এক বাস্তুতন্ত্র থেকে অন্য বাস্তুতন্ত্রের জীবগোষ্ঠী পৃথক হয়। বাস্তুতন্ত্রের ধারণাটা তোমরা অনেকটাই জীবন বিজ্ঞানে পেয়েছো। এখানে প্রকারভেদটা আলফা, বিটা, গামা এইটা খুব ভালো করে তোমাদেরকে করিয়ে দেবো। বাস্তুতন্ত্রের বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা হয়। প্রতিটি বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ, জলচক্র সম্পর্কে ধারণা লাভ করা যায়। প্রকারভেদ, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য 3 প্রকার। 1972 সালে হুইটেকার বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যকে চিহ্নিত করার জন্য 3টি সূচক নির্বাচন করেন, যথা আলফা বৈচিত্র্য। এইটা কিন্তু তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে, বুঝতে হবে এবং 3টের পার্থক্যও জানতে হবে। কোন একটি নির্দিষ্ট বাস্তুতান্ত্রিক অঞ্চলে বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে আলফা বৈচিত্র্য বলে। খুব ভালো করে মন দিয়ে শোনো, আমি বারবার বলছি এই জিনিসটা কিন্তু বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের এই জিনিসটাই খুব ভালো করে জানতে হবে। কোন একটি নির্দিষ্ট বাস্তুতান্ত্রিক অঞ্চলে বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে বলে আলফা বৈচিত্র্য। একটি বাস্তুতন্ত্রের সমগ্র প্রজাতির সংখ্যার দ্বারা আলফা বৈচিত্র্য, সমগ্র প্রজাতির সংখ্যার দ্বারা, সমগ্র প্রজাতি এটা মাথায় রাখবে, সংখ্যার দ্বারা আলফা বৈচিত্র্য নির্ণয় করা হয়। এটি জীববৈচিত্র্যের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম একক। এটি নির্দিষ্ট ক্ষুদ্র বাসস্থানের প্রজাতির বৈচিত্র্য, তার মানে এটা হচ্ছে সবচেয়ে ছোট বা সবচেয়ে ছোট ইউনিট। এই বৈচিত্র্যে বসবাসকারী প্রজাতির সংখ্যা গণনার মাধ্যমে পরিমাপ করা যায়। এটি হলো একই পরিবেশে থেকে একই সম্পদের উপর নির্ভরশীল জীবগোষ্ঠী। এই বৈচিত্র্যের অন্তর্গত কোনো একটি নির্দিষ্ট অতি ক্ষুদ্রতর অঞ্চলের বা স্থানের জীববৈচিত্র্যকে পয়েন্ট বৈচিত্র্য বলে। কয়েকটি পয়েন্ট বৈচিত্র্য নিয়ে আবার আলফা বৈচিত্র্য গঠিত হয়। যেমন সুন্দরবনের একটি দ্বীপের জীবগোষ্ঠীর বৈচিত্র্য হলো আলফা বৈচিত্র্য। তাহলে এটা একটা ক্ষুদ্র ইউনিট। এরপরে আমরা বিটা বৈচিত্র্য দেখব। একটি ভৌগোলিক অঞ্চলের মধ্যে বিভিন্ন সংলগ্ন অঞ্চলের পৃথক পৃথক দুটি বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় সেটা হচ্ছে বিটা বৈচিত্র্য। এর বৈশিষ্ট্য কি? এটি হলো দুটি আলফা বৈচিত্র্যের মধ্যেকার জীব বৈচিত্র্য। এখানে কিন্তু দুটো আলফা বৈচিত্র্যের মধ্যেকার জীব বৈচিত্র্য। এটি দুটি ভিন্ন বাসস্থানের প্রজাতির বৈচিত্র্য। বিটা বৈচিত্র্য বেশি হলে দুটি পৃথক পৃথক বাসস্থানে অবস্থিত প্রজাতিদের মধ্যে সাধারণ প্রজাতির সংখ্যা কম হয়। যেমন সুন্দরবনে দুটি পাশাপাশি অবস্থিত দ্বীপের জীবগোষ্ঠীর জীব বৈচিত্র্য। এরপর চলে যাব গামা বৈচিত্র্য। একটি বিশাল ভৌগোলিক অঞ্চলের মধ্যে ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন সম্প্রদায়ের জীব প্রজাতির সামগ্রিক বৈচিত্র্যকে গামা বৈচিত্র্য বলে। এর বৈশিষ্ট্য কি? এটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলের মধ্যে আলফা ও বিটা বৈচিত্র্যের সমন্বয়। এটি বিভিন্ন অঞ্চলে অবস্থিত বিভিন্ন প্রজাতির সামগ্রিক বৈচিত্র্য। এটি জীব বৈচিত্র্যের বৃহত্তম একক। গামা বৈচিত্র্য বেশি হলে বিভিন্ন বসবাসকারী জীবের মধ্যে সাধারণ জীবের সংখ্যা কম হয়। সমগ্র সুন্দরবনের বিভিন্ন দ্বীপের জীবগোষ্ঠীর জীব বৈচিত্র্য, এটা হচ্ছে গামা বৈচিত্র্য। এরপরে ডেল্টাটা একটুখানি তোমরা জেনে রাখবে। মোটামুটি আলফা বিটা গামাটাই ইম্পর্টেন্ট, ডেল্টা হচ্ছে আরেকটু বড়। গামা বৈচিত্র্যের তুলনায় অনেক বড় এবং ব্যাপক অঞ্চলের জীব বৈচিত্র্যের ক্ষেত্রে অনেক সময় ডেল্টা বৈচিত্র্য এই কথাটি ব্যবহার করা হয় এবং আরো বৃহত্তর অর্থে অর্থাৎ ডেল্টার চেয়েতেও বড় অর্থে এপসাইলন ডাইভার্সিটি এই শব্দটি ব্যবহার করা হয়। এর মধ্যে আলফা বিটা গামা বৈচিত্র্য কিন্তু খুব ভালো করে দেখবে।
ঠিক আছে, এই ছিল আজকের উপস্থাপনা। দেখো জিনগত বৈচিত্র্য বা আগের দিনে আমি একটা ক্লাস পুরো করে রাখার পরেও এতটা সময় লাগলো। এরপরে যদি তোমরা বলো এগুলোকে পার্টে পার্টে আলোচনা করতে, সেটাও করে দেবো। অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে তারাও এবং ফোন নাম্বারটা পেতে পারে এবং এই নোটসগুলো পেতে পারে। অবশ্যই আবারও বলবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে আবার নতুন কোনো উপস্থাপনার সঙ্গে, এই চ্যাপ্টারই আবার নতুন কোনো উপস্থাপনার সঙ্গে। সবাই খুব মন দিয়ে পড়াশোনা করো, হাতে সময় খুব কম।